আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। রূপকথার নায়ক আরিফ সাহেব প্রতিদিনকার মতো দহলিজে বসে কোরআন পড়ছেন। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি। সালেহা ও আমিরুলের আজ স্কুল বন্ধ। এইমাত্র পড়ার টেবিল থেকে উঠে এসেছি। বৃষ্টির দিনে গল্প শুনতে তাদের ভালোই লাগে। সালেহাই প্রথম বলল আমিরুলকে, চলো না ভাইয়া দাদুর কাছে গল্প শুনে। হ্যাঁ, ঠিকই বলেছিস, তাই করতে হবে, বলল আমিরুল। দুজনে দৌড়ে গেল দহলিজে দাদুর কাছে। আরিফ সাহেব দেখে জিজ্ঞেস করলেন, কি দাদুরা, লেখাপড়া শেষ হলো? হ্যাঁ দাদু। এখন কি দুষ্টুমি করবে, না পুতুল খেলে সময় কাটাবে? না দাদু, আমরা কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে তোমার কাছে এসেছি, বলল সালেহা। হ্যাঁ দাদু, বলে ফেল তাহলে, উদ্দেশ্যটা কি তা তো জানতে হবে। আমরা তোমার গল্প শুনব। বাহ, আমার দাদুরা দেখছি আজকাল অনেক ভালো হয়ে গেছে। বলবো, অবশ্যই বলবো। তাহলে ঠিক করে নাও তো কোন গল্পটা বলা যায়। আমাদের স্যার গতকাল বলেছেন সিরাজউদ্দৌলা নামে নাকি একটি বিখ্যাত নাটক আছে। দাদু সেটাই বলো, বলল সালেহা। ঠিক আছে দাদু, একটা বুদ্ধিমানের কথাই বলেছ। ওই সিরাজ নাটকটি তো হলো আমাদের বাঙালি মুসলমানদের ইতিহাস। সে ইতিহাস শুনলে তোমাদের কাছে হয়তো রূপকথার গল্পের মতোই মনে হবে, কিন্তু রূপকথার গল্প নয়, সেটা আসলেই সত্য গল্প। সে যাই হোক, আজ থেকে 244 বছর আগের কথা। তখন পাক ভারত বাংলা উপমহাদেশ শাসন করত মুসলমানরা। আর ওই সময় বাংলার নবাব কে ছিলেন জানো? তখন নবাব ছিলেন আলীবর্দী খাঁ। তারা এক সময় তুর্কিস্তানের বাসিন্দা ছিলেন। আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। তার ছিল 3 কন্যা। এরা হলেন মেহেরুন্নেসা, যাকে সবাই ঘসেটি বেগম বলে জানত, তারপর ময়মুনা বেগম, আর সর্বশেষ হলো আমিনা বেগম। তখন পাটনার শাসনকর্তা ছিলেন নবাবের একমাত্র ভাই হাজী আহমেদ। এই হাজী আহমেদেরও ছিল 3 ছেলে। আলীবর্দী খাঁ যথাসময়ে তার 3 কন্যার সাথে ভাই হাজী আহমেদের 3 ছেলের বিবাহ দেন। 1733 সাল নবাব আলীবর্দী খাঁর কন্যা আমিনার ঘরে জন্ম নিল তাদের মতো ফুটফুটে একটি ছেলে। তার সৌন্দর্যে সারা উপমহাদেশ আলোকিত হয়ে গেল। নানা আলীবর্দী খাঁ তখন বাংলার নবাব। তিনি তো মহা খুশি। এত সুন্দর নাতির কি নাম রাখবেন তা নিয়ে ভাবনায় পড়ে গেলেন। তারপর ঠিকই সুন্দর একটি নাম রাখলেন। নামটি হলো মোহাম্মদ। এই আমিনার ছেলে মোহাম্মদই তো আমাদের ইতিহাসে যোগ করে গেছেন একটি অধ্যায়। এই অধ্যায়টি যেমনি করুন তেমনি গৌরব উজ্জ্বল। এই মোহাম্মদের ছোটবেলার নাম কি ছিল জানো? আলীবর্দী খাঁ নিজের নামানুসারে নাতির নাম রাখলেন মির্জা মোহাম্মদ। মাত্র 23 বছর বয়সে উপাধি সহ তার পুরো নাম হলো নবাব মনসুর উল মুলুক সিরাজউদ্দৌলা শাহকুলি খাঁ মির্জা মোহাম্মদ হায়বত জঙ্গ বাহাদুর। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। কি বুঝলে দাদুরা? হ্যাঁ দাদু, তা তো বুঝলাম, কিন্তু সিরাজের পিতার নাম কি তা তো বললেন না, বলে উঠল আমিরুল। ও কথা, তাহলে বলছি শুনো। নবাব সিরাজের পিতার নাম জয়নুদ্দিন আহমেদ। সিরাজ ছিল সুদর্শন। নানা আলীবর্দী সিরাজকে খুবই আদর করতেন। তিনি নাতি সিরাজকে স্নেহের সঙ্গে লালন পালন করেন। যেহেতু ছোটবেলায় সিরাজের পিতা মারা যায়, এ কারণে মুর্শিদাবাদের হিরাজিল প্রাসাদে মা আমিনা ও পুত্র সিরাজকে স্থান করে দেন। এই হিরাজিল প্রাসাদে সিরাজ মাকে নিয়ে থাকতেন। এখান থেকেই তিনি জীবনের যাত্রা শুরু করেন। শৈশবে সিরাজ কেমন ছিলেন জানো দাদু?
তিনি ছিলেন চঞ্চলমতি কিশোর, কিন্তু তিনি নিয়মিত নামাজ আদায় করতেন, সত্য কথা বলতেন। 1756 সালের 10 এপ্রিল নানা আলীবর্দী খাঁ ইন্তেকাল করেন। এ সময় সিরাজ অসহায় হয়ে পড়েন, হয়ে গেলেন অভিভাবকহীন। নানার ইচ্ছা অনুসারে 23 বছর বয়সে বাংলার নবাব হলেন তরুণ সিরাজউদ্দৌলা। সিংহাসনে আরোহণের পর সিরাজের একমাত্র চিন্তা ও ভাবনা হয়ে উঠল ভেতর বাহিরের সকল চক্রান্তের মুখে কি করে বাংলার স্বাধীনতা রক্ষা করা যায়। বয়সে তরুণ হলে কি হবে দাদু? সিরাজের রাজনৈতিক পাঠ ছিল অত্যন্ত নির্ভুল। সিরাজ বুঝতে পারলেন ইংরেজরাই স্বাধীনতার জন্য বড় হুমকি। 1690 সালে বাণিজ্যের নামে 57টি গ্রাম ক্রয় করে ক্রমে ক্রমে তারা কলকাতা ও গোবিন্দপুর সহ নগরীর গোড়াপত্তন করে এবং সেখানে দুর্গ গড়ে তোলে। এরপর একদিকে মারাঠা শক্তি, অন্যদিকে মুর্শিদাবাদ দরবারের বিশ্বাসঘাতকদের সাথে ইংরেজদের গোপন সম্পর্ক স্থাপনের পর ইংরেজদের মতিগতি সিরাজের কাছে ভালো ঠেকেনি। তিনি ইংরেজদের উৎখাত করার শপথ নেন, কিন্তু মীর জাফর আলী খাঁ ষড়যন্ত্রে লিপ্ত হন। মুর্শিদাবাদের মসনদের প্রতি তার লোভ ছিল। সিংহাসনের লোভে তিনি পাগল হয়ে ওঠেন। তার সাথে যোগ দিলেন উমিচাঁদ, রায় দুর্লভ, রাজবল্লভ এবং আরও কয়েকজন। এদিকে পূর্ণিয়ার শাসনকর্তা সিরাজের খালাতো ভাই শওকত জঙ্গ ও নবাবকে মসনদ থেকে অপসারণের জন্য গোপনে চেষ্টা করতে লাগল। 1757 সাল পলাশী প্রান্তর। আচ্ছা দাদু, তোমরা কি বলতে পারো পলাশী প্রান্তর কোথায় অবস্থিত? হ্যাঁ, তাহলে বলছি শুনো। পলাশী প্রান্তর হলো নদিয়া জেলার কালীগঞ্জ থানায় অবস্থিত। সেদিন ছিল 23শে জুন। ক্লাইভের সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হলেন নবাব। ষড়যন্ত্র মোতাবেক সিপাহসালার মীর জাফর আলী খাঁ সহ নবাবের হাজার হাজার পদাতিক ও অশ্বারোহী সৈন্য নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকল। নবাব সিরাজ মীর জাফরের বিশ্বাসঘাতকতা বুঝতে পারেন। শোচনীয় পরাজয় ঘটল নবাব সিরাজউদ্দৌলা। বিশ্বাসঘাতক মীর জাফরকে ইংরেজ ক্লাইভ বাংলার মসনদে বসালেন। কি নির্মম আচরণ দেখালেন মীর জাফর আলী খাঁ। যুদ্ধের ময়দান থেকে ফিরে এলেন সিরাজ। সিদ্ধান্ত নিলেন এই অঞ্চল ত্যাগ করতে হবে। দুঃসাহসী বাংলার হতভাগ্য নবাব সিরাজ বেগম, লুৎফুন্নেসা, তাদের 4 বছরের কন্যা জোহরা, একজন বিশ্বস্ত পরিচারিকা ও একজন ভৃত্য সহকারে রাতের অন্ধকারে রাজমহলের দিকে নৌকা যুগে তার প্রাসাদ হিরাজেল ত্যাগ করেন। নবাব সিরাজের মুর্শিদাবাদ ত্যাগের সংবাদ 24 জুন সকালে সর্বত্র ছড়িয়ে পড়ে। নবাবকে বন্দী করার জন্য মীর জাফর 4 দিকে লোক পাঠান এবং পুরস্কার ঘোষণা করেন। এদিকে নৌকার মাঝিমাল্লাগণ অবিরাম নৌকা চালাতে গিয়ে ক্লান্তিতে নুয়ে পড়ে। তারা নবাবের অনুমতি নিয়ে রাজমহল থেকে কয়েক মাইল দূরে নদী তীরের এক ভাঙ্গা প্রাসাদে রাত্রি যাপনের জন্য উপস্থিত হন। এই প্রাসাদে জৈনক দানিশ শাহ নবাবকে চিনতে পেরে অর্থলোভে মীর জাফরের সহোদর মীর দাউদকে সংবাদ দেয়। 1757 সালের 2রা জুলাই নবাব সিরাজকে সপরিবারে বন্দী করে মুর্শিদাবাদে আনা হয়। তখন ছিল দুপুর বেলা। অগণিত প্রজা সাধারণ তাদের প্রাণপ্রিয় নবাবকে এক নজর দেখতে আসে। নবাব সিরাজকে মীর জাফরের পাপিষ্ঠ পুত্র মীর মিরন জাফরগঞ্জ প্রাসাদে বন্দী অবস্থায় রাখে। এই জাফরগঞ্জ প্রাসাদকে এখন বলা হয় নিমক হারাম দেউরি। এই প্রাসাদের একটি ক্ষুদ্র কক্ষে বন্দী করে রাখা হয় নবাব সিরাজকে। লর্ড ক্লাইভের পরামর্শে মীর জাফরের নির্দেশে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করা হয়। বলতে বলতে একসময় দাদুর চোখ থেকে গড়িয়ে পানি পড়তে লাগলো। দাদু এক নাগারে বলে যাচ্ছেন, জানো দাদু, বয়সে তরুণ হলে কি হবে? সিরাজ ছিলেন গভীরভাবে ধর্ম বিশ্বাসী। এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না। ঘাতক যখন তাকে হত্যা করতে উদ্যত হয়, একটি মাত্র অনুরোধ ছিল তার,
প্রাণ ভিক্ষা নয়, অজু করে 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ দানের অনুরোধ করে, কিন্তু এ অনুরোধ রক্ষা করেনি ইংরেজের সেবাদাস নবাবের বেতনভোগী কর্মচারী ঘাতক। অবশেষে 4 জুলাই মিরনের আদেশে মোহাম্মদী বেগ নামীয় নবাব সিরাজের মাতা মহির পালিতা দাসীর স্বামী সিরাজের অসামান্য রূপ লাবণ্যময় দেহটি উপর্যুপরি তরবারির আঘাতে টুকরো টুকরো করে ফেলে। তারপর সেই ছিন্ন ভিন্ন দেহ পরদিন সকালে হাতির পিঠে চাপিয়ে বের হলো আনন্দ মিছিলে। নেতা মিরন চলল রাজপথ পরিভ্রমণে। হাতি সিরাজের বাসভবন হীরা জেলের সামনে এসে দাঁড়িয়ে থাকে। সিরাজের মাতা আমিনা বেগম সিরাজের হত্যার সংবাদ পেয়ে রাজপথে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসেন। সে কি মর্মান্তিক দৃশ্য দাদু, কি নির্মম ইতিহাস! পুত্রহারা আমিনা বেগমের কান্নায় আকাশ বাতাস শোকাহত ও ব্যথিত হয়ে ওঠে। তিনি হাতির পিঠ থেকে নবাবের লাশ নামিয়ে চুম্বন করতে লাগলেন। মায়ের আহাজারি দেখে সব বাহী হাতি চালকের নির্দেশ অমান্য করে সহসা রাজপথে বসে পড়ল। কিন্তু মিলনের নির্দেশে বিশ্বাসঘাতক খাদেম কিল ঘুষি মেরে নবাবের কন্যা, স্ত্রী ও মা আমিনাকে জোর করে অন্দর মহলে পাঠিয়ে দিল। এরপর সিরাজের দলিত মথিত লাশ বাজারের আবর্জনার স্তূপের মধ্যে ফেলে দিয়ে চলে গেল। সারাদিন সিরাজের লাশ পড়ে থাকল মুর্শিদাবাদের বাজারের সেই ময়লার স্তূপের উপর। ভয়ে কেউ এগিয়ে এলো না লাশ দাফনের জন্য। সন্ধ্যার অন্ধকারে বাগীরথী যখন রূপার পাতের মতো বয়ে যাচ্ছে, আতঙ্কিত মানুষ নিজ নিজ গৃহে খুঁজে বেড়াচ্ছে নিরাপত্তা, সে সময় মির্জা জৈন উল আবেদিন অত্যন্ত যত্ন সহকারে বুকে তুলে নিলেন সিরাজের ছিন্ন ভিন্ন মৃতদেহ। তারপর তাজিমের সাথে ধুয়ে মুছে নৌকায় তুলে ভাগীরথী পাড়ি দিয়ে চললেন খোশবাগে। এখানেই নানার কবরের পাশে সযত্নে মাটিতে শুইয়ে দিলেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে। কোথাও সেদিন বিউগল বাজেনি প্রাচীন, কামানবাহী শকটে করে লাশ নেওয়া হয়নি, শোক মিছিল হয়নি, হয়নি 31 বার তোপ ধ্বনি। লোক চক্ষুর আড়ালে একজন মানুষ মাটি দিয়ে ঢেকে দিলেন সিরাজের লাশ। খোশবাগ বাংলার ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিকে বুকে নিয়ে সেই থেকে নীরব নিথর হয়ে রয়েছে। কিছুক্ষণ নীরব থাকার পর সালেহা বলল, দাদু তারপরে কি হলো? নবাবের বুঝে আর কেউ থাকলো না? দাদু চোখের পানি মুছতে মুছতে বললেন, দাদু নবাব সিরাজউদ্দৌলার জীবনাবসান ঘটিয়েও স্বস্তির হতে পারলেন না ষড়যন্ত্রকারীরা। বিশেষ করে ক্লাইভ চাইলেন সিরাজের বংশের সকলকে হত্যা করতে, তা না হলে একদিন প্রতিশোধ নিতে দাঁড়াবে এরা। ফলে মিরনের আদেশে বেগম শরফুন্নেসা, আমিনা বেগম, লুৎফুন্নিসা এবং একতা ষড়যন্ত্রকারীরা ঘসেটি বেগমকে প্রেরণ করা হলো ঢাকার জিঞ্জিরা প্রাসাদে। ঢাকার নায়েব নাজিম জসরত খান থাকলেন তার প্রহরায়। মিরন হুকুম করলেন সবাইকে হত্যা করতে। জসরত খান চাইলেন নবাবের নির্দেশ। নবাব মীর জাফর বললেন সবাইকে মুর্শিদাবাদ পাঠাও। পথিমধ্যে বুড়িগঙ্গায় নৌকা ডুবে হত্যা করা হলো ঘসেটি বেগম ও আমিনা বেগমকে। পরে তাদের লাশ খোশবাগে আনা হয়। বাকি রইলেন সিরাজ ভ্রাতা মির্জা মেহেদি, লুৎফুন্নেসা এবং সিরাজ কন্যা উম্মে জোহরা। সিরাজউদ্দৌলার মৃত্যুর সময় ভ্রাতা মেহেদির বয়স মাত্র 15 বছর। তাকে পাথর চাপা দিয়ে আটকে রাখা হয়েছিল জাফরগঞ্জ প্রাসাদে। এবার তাকে হত্যার উদ্যোগ নিল মিরন। অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হলো মির্জা মেহেদিকে। দুই পাশে 2টি তক্তা বেঁধে প্রচণ্ড চাপ দিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো তাকে। তারপর মির্জা মেহেদির থেতলানো লাশ এনে কবর দেয়া হলো সিরাজের কবরের পাশে। লুৎফুন্নিসা আত্মসমর্পণ করলেন না। তিনি 4 বছরের শিশুকন্যা উম্মে জোহরাকে নিয়ে বেছে নিয়েছিলেন লাঞ্ছিত অপমানিত কারাজীবন। 8 বছর পর সিরাজের কবরের পাশে বসবাসের অনুমতি পেলেন লুৎফা। 1765 সাল থেকে 1786 সাল পর্যন্ত 21 বছর অনাহারে অর্ধাহারে এখানেই কাটিয়েছেন তিনি। এভাবেই একদিন লুৎফুন্নেসাকে মৃত অবস্থায় পাওয়া গেল।
স্বামী বাংলা, বিহার, উড়িষ্যার নবাব রূপকথার নায়ক সিরাজউদ্দৌলার কবরের উপর। দাদু আর নাতিদের কারো মুখে কথা নেই, সবাই নীরব হয়ে গেল। কখন যে আমিরুল ও সালেহার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে টেরই পেল না। দাদু কম্পিত কণ্ঠে বললেন, সেদিনের সেই মোহাম্মদ ইতিহাসে যার পরিচিতি নবাব সিরাজউদ্দৌলা রূপে ঘাতকের অস্ত্রের আঘাতে তিনি শাহাদাত বরণ করেন, সেই ৩রা জুলাই থেকে আজ পর্যন্ত কত দিন, কত সপ্তাহ, মাস, বছর, শতক মহাকালের গর্ভে বিলীন হয়ে গেছে। কিন্তু বাংলার ইতিহাসে আজও একটি নাম রূপকথার নায়কের মতো স্বাধীনতার মূর্তিমান উজ্জ্বল প্রতীকরূপে ভাস্বর হয়ে আছে। সে নামে সেদিনের বালক মির্জা মুহাম্মদের, সে নাম বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলার।